সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প কচু বনের কানাই। খুঁজলে নাকি ছাইতেও ধনরত্ন পাওয়া যায়। তাই যদি হয় তাহলে গভীর রাতে কোনো গ্রামে জলকাদা মাখা কচু বনে খুঁজলে কাকে পাওয়া যেতে পারে বলুন তো? উত্তরটা সহজ, কানাইকে। কিন্তু কে এই কানাই? কোথা থেকে আসে সে? কি উদ্দেশ্য তার? সত্যি কি কোনো ম্যাজিক জানে সে? কানাইয়ের রহস্য এত সহজে খুলতে দিচ্ছি না আমি। তার দেখা পেতে বেজায় কষ্ট, কিন্তু তার গল্প শোনা তো ভারী সহজ। চলুন আজ আলাপ করি কচু বনের কানাইয়ের সঙ্গে। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প কচু বনের কানাই। মাঠের একপাশে জমির আল ধরে হাঁটছিল বিট্টু। ওর ঠিক সামনে সামনেই হাঁটছে রকি। মাঝে মাঝে কেবল পেছন ফিরে কেউ কেউ করে ডেকে উৎসাহ প্রকাশ করে আবার মাটির ওপর কি যেন শুঁকতে শুঁকতে এগিয়ে চলেছে। চতুর্দিক অন্ধকারে ডুবে আছে। ঝিমঝিম করে হাওয়া বইছে মাঠ জুড়ে। ফ্লোরেসেন্ট ডায়ালের ঘড়িতে একটু আগেই সময় দেখেছে ও, সন্ধে 7:30। এর মধ্যেই সমস্ত গ্রাম অন্ধকার। তার উপর মাঠটা যেন আরোই ভৌতিক আর নির্জন। এই 26 বছর বয়সেও বিট্টুর গা ছমছম করে ওঠে। টিমটিম করে ছড়িয়ে ছিটিয়ে জোনাকি জ্বলছে। পেছনে পড়ে সর্ষের ক্ষেত, কোথাও টমেটো, আবার কোথাও বাঁধাকপির চাষ। একটু আগেই একটা ফুটে থাকা বাঁধাকপির পাতা ছিঁড়ে কচমচিয়ে খেয়েছে বিট্টু। দিব্যি লেগেছে স্বাদটা। টর্চের আলো ফেলে বুঝতে পারে এখন একটা টমেটো ক্ষেতের মাঝের আল দিয়ে ওরা হাঁটছে। টমেটো ছিঁড়ে মুখে দেবে কিনা ভাবছিল, এমন সময় রকি হাঁটা থামিয়ে ডান দিকে ফিরে অদ্ভুত একটা শব্দ করল। এই শব্দটা বিট্টু চেনে। সাধারণত কোনো কারণে কৌতূহলী হলে ও এরকম আওয়াজ করে। ওর দৃষ্টি লক্ষ্য করে বিট্টুর টর্চের আলো গিয়ে পড়ে ডান দিকে কচু বনের ওপর। রকি এমনিতে ভারী শান্তশিষ্ট। নিতান্ত প্রয়োজন ছাড়া চিৎকার চেঁচামেচি করে না। যাতে নেড়ি হলেও চেহারাটা বড়সড়, গায়ের রং বাদামি। বিট্টু যখন প্রথম কলকাতায় গিয়ে মেসে থাকতে শুরু করে তখনই একদিন কলেজ থেকে ফেরার সময় ওর পেছন পেছন বাড়ি চলে আসে। তারপর থেকে আর সঙ্গ ছাড়তে চায়নি। বিট্টুও ওকে নিয়েই ঘুরে বেড়ায় এদিক ওদিক। ইদানিং ও অফিসে বেরিয়ে গেলে মেসের মালিকই দেখাশোনা করে ওর। 7 দিনের জন্য গ্রামের বাড়ি আসতেও তাই গাড়ি করে রকিকে সঙ্গে এনেছে। কেরে, ওখানে আবার কি দেখলি? কচু বনের দিকে তাকিয়ে প্রশ্ন করে সে। আল থেকে নামলে একটু জল কাদার জমি। সেটা পার হয়ে গেলে সার দিয়ে এক মানুষ সমান লম্বা কচু পাতার বন। সেদিকে যেতে খুব একটা ইচ্ছা করছে না, কিন্তু রকির হাবভাব দেখে মনে হচ্ছে ও বুঝি এক্ষুনি ছুটে যাবে ওই কচু বনের ভেতর। কৌতূহলে ওর চোখের মনি চিকচিক করছে। সেটা লক্ষ্য করেই বিট্টুর কৌতূহলটা বেড়ে ওঠে। গলা তুলে হাঁক দেয়, কেউ আছে ওখানে? ওদিক থেকে কোনো উত্তর আসে না। কেবল ক্ষীণ একটা পাতায় ঘষা লাগার শব্দ আসে। মনে হয় যেন খুব নরম রোগাটে চেহারার কেউ জলকাদার ওপর দিয়ে সরে গেল। রকির হাবভাব দেখে সন্দেহ জাগেও। এত রাতে কচু বনের ভেতরে কে আসবে? বিট্টু চিন্তায় পড়ে। এমনিতে এই জায়গাটা ওদেরই। মাঠের ওপর দাঁড়িয়ে চারপাশে তাকালে যতদূর চাষের জমি চোখে পড়ে তার বেশিরভাগটাই ওর বাবা কাকাদের। এই কচু বনটা ছোট থেকে দেখে আসছে বিট্টু। কলেজে পড়ার সময়ও মাঝে ছুটি পেলে বছরে অন্তত 5 নিজের গ্রামের বাড়িতে আসতো। তখনও সন্ধে হলেই টর্চ হাতে চলে আসতো মাঠের ওপর। বিশেষ করে সর্ষের ক্ষেতের পাশে শুয়ে চাঁদ দেখতে ভারী ভালো লাগতো ওর। ফিরে আসতে যাচ্ছিল ওরা, ঠিক তখনই আবার শোনা যায় শব্দটা। স্পষ্ট মনে হয় বনের ভিতরে কাদার ওপর দিয়ে পা চালাচ্ছে কেউ, খুব সন্তর্পণে। শব্দটা শুনেই সন্দেহটা আরো গাঢ় হয় বিট্টুর।
রকি এতক্ষণে বেশ কিছুটা এগিয়ে গেছে শব্দ লক্ষ্য করে। ও নিজেও পাজামার তলাটা গুটিয়ে ধীরে ধীরে কাদার মধ্যে নেমে আসে। টর্চটা আরেকটু বাড়িয়ে ধরে উপরের দিকে। রকি, একা যায় না রকি, সাপ খুব থাকতে পারে, এদিকে আয়। কথাগুলো বলে ওর পিছু নেয় বিট্টু। পাতাগুলো বড়সড়, তার আড়ালে একটা মাঝারি চেহারার মানুষের লুকিয়ে পড়া আশ্চর্যের নয়। পাতার ফাঁক গলে অন্ধকারের ভেতর গিয়ে পড়েছে টর্চের আলো। অন্য একটা পাতার কিছুটা অংশ আলোকিত হচ্ছে তাতে। খানিক হেঁটে কিছুটা লাফিয়ে পাতাগুলোকে পাশ কাটিয়ে কচু বনের ভেতরে ঢুকে আসে বিট্টু। না, কিছুই তো চোখে পড়ছে না। কিসের আওয়াজ হচ্ছিল বলতো? রকির দিকে তাকিয়ে প্রশ্নটা করতে গিয়ে বিট্টু থমকে যায়। একটু আগেই রকির মধ্যে একটা ছটফটে ভাব লক্ষ্য করেছিল, এখন সেটা উধাও হয়েছে। বরঞ্চ একদিকের অন্ধকারে চেয়ে স্থির হয়ে গেছে ওর চোখ দুটো, যেন কাউকে দেখতে পাচ্ছে সেখানে। আরে কাকে দেখতে পাচ্ছিস ওখানে? হঠাৎ করেই হিংস্র চিৎকার করে রকি। মুহূর্তে ছুটে যায় সেদিকে। তার গতি লক্ষ্য করে টর্চের আলো ফেলে আতঙ্কিত চোখে সেদিকে তাকিয়ে বিট্টু যা দেখে তাতে তার হাড় হিম হয়ে যায়। দুটো গায়ে গায়ে লেগে থাকা কচু পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা মানুষের দুটো পা। ঠিক মানুষের পা নয়, যেন একটা রক্তশূন্য ফ্যাকাশে বাচ্চা একটা বড় কচু পাতার আড়ালে শরীর ঢেকে দাঁড়িয়ে আছে। হাঁটুর ওপর থেকে তার বাকি শরীরটা দেখা যায়। রকি পাতাটার ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। রাগত গড় গড় চিৎকার ক্রমাগত বেরিয়ে আসছে ওর মুখ থেকে। ঢোক গিলে পরের প্রশ্নটা করতে গিয়ে বিট্টুর গলা কেঁপে যায়। কে দাঁড়িয়ে আছে ওখানে? এই ছিল করেছে, এই সব গোলমাল হয়ে গেল। ধুস শালা। ফ্যাঁস ফ্যাঁসে সরু গলাটা ভেসে আসতেই মনের মধ্যে একটু সাহস পায় বিট্টু। না, খুব একটা ভুতুড়ে গলা নয়, তবে গলা শুনে বাচ্চা বলে তো মনে হচ্ছে না। এদিকে পাটা বামন নাকি? ওখানে লুকিয়ে আছো কেন? লুকিয়ে আছি কি আর সাথে? ওই হতভাগা নীলটা আমায় দেখলেই তাড়া করবে। বিট্টু এক পা এগিয়ে আসে। আহারে, এই রাত বিরেতে কচু বনে লুকিয়ে থাকলে না শুধু নেড়ি কেন, পুলিশও বাটাম দেবে। যাকে, নাম কি তোমার? নাম 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 তো মুখস্থ করে আসিনি। হ্যাঁ, কি 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 মুখস্থ? নিজের নাম তো মানুষের মনেই থাকে, সে আবার মুখস্থ করতে হয় নাকি? লোকটা ওর কথায় কান দেয় না, ভারী বিরক্ত হয়ে বিড়বিড় করতে থাকে। দেখো দেখি কাণ্ড, এত কিছু মুখস্থ করে এলাম, কেবল একটা ঝুটসই নাম ভাবতেই ভুলে গেলাম। সাহস আর একটু বেড়ে উঠতে আরো কয়েক পা এগিয়ে যায় বিট্টু। রকি ততক্ষণে মাটির দিকে শরীরটা ঝুঁকিয়ে এনেছে কিছুটা। আরেকটু হলেই ঝাঁপিয়ে পড়বে পাতার আড়ালে লোকটার ওপর। আচ্ছা, তোমার নাম কি? বিট্টু। বিট্টু? এ আবার কেমন নাম? কেমন যেন বিট নুন গোছের, ভারী বিটকেল নাম। আচ্ছা, ধরে নাও আমার নাম কানাই। এবার হাসি পেয়ে যায় বিট্টুর। কচু বনের কানাই? আচ্ছা আচ্ছা। লোকটা ভূত টুত গোছের কিছু তো নয়, উল্টে তার কথাবার্তার মধ্যে একটা গোবেচারা ভাব রয়েছে। ও গলায় আরো কিছুটা জোর এনে বলে, কই দেখি 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 তোমার মুখটা দেখি। হ্যাঁ হ্যাঁ, মুখ দেখাই আর ওই নেড়িটা আমায় কামড়ে দিক। না না, আমি আছি যখন ও কিছু বলবে না, চিন্তা করো না। বেরিয়ে এসো। সসংকোচে কচু পাতা সরিয়ে বাইরে বেরিয়ে আসে অদ্ভুত লোকটা। তাকে দেখে প্রথম ধাক্কাতেই হ্যারি পটারের ডবির কথা মনে পড়ে যায় বিট্টু। লম্বায় ফুট চারেকের বেশি হবে না, মাথাটা ইয়া বড়, সেই সঙ্গে গোল গোল দুটো চোখ। কানের অবস্থাও তথই বচন। কোনো জটিল রোগে ভুগে শরীরটা এমন হয়েছে কিনা কে জানে, তবে তেমন রোগা পটকা নয়। গোলগাল নাদুস নুদুস। ফোলা ফোলা দুই হাত দিয়ে নিজের মুখটা আড়াল করে আঙুলের ফাঁক দিয়ে ওদের দেখতে থাকে কানাই। তা চাঁদু, এত রাতে ওখানে কি করছিলে? ও মা, এখানেই তো ডাকলো আমাকে। ডাকলো? কে 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 ডাকলো?
নিজের ফাঁকা মাথাটা একটু চুলকে নেয় কানাই, তারপর বলে, তা তো জানি না, তবে এই কচু বনেই কেউ ডেকেছিল আমাকে আজই, এখনই। এদিকে এসে দেখি আর কেউ নেই। ফিরে যাবো কিনা ভাবছি, এমন সময় এই হতভাগা কুকুরটা। ওহ, ভারী তাজ্জব ব্যাপার। কচু বনে দেখা করতে বলেছে? কে? তা তো জানি না। এই ফাজলামি মারার জায়গা পাও না? চিনো না, জানো না, এদিকে দেখা করতে চলে এসেছো? চিনি না, কে বললো? একবার দেখলেই চিনে নেবো। দেখে চিনে নেবে? আচ্ছা, কি করে? কানাই এবার হাসে, থলথলে ঠোঁটের ফাঁক দিয়ে সাদা দাঁত বের করে বলে, আমি মানুষের মুখ দেখলেই বুঝে ফেলতে পারি তার দুঃখ আছে কিনা। এতক্ষণে ভারী বিরক্ত লাগতে শুরু করে বিট্টু। লোকটার খুব একটা খারাপ কিছু উদ্দেশ্য আছে বলে মনে হয় না। হয়তো মাথায় খানিকটা ছিট আছে। এমন বদখত চেহারা মানুষের হতে পারে তাই এতদিন ধারণা ছিল না ওর। যাই হোক, ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায় না। তাছাড়া রাত হচ্ছে, ওকেও বাড়ি ফিরতে হবে। কাঁধ ঝাঁকিয়ে বলে, শোনো চাঁদু, কাকা মাঝের মধ্যে সন্ধ্যেবেলা এদিকে আসে। রাত বিরেতে এরকম চোর ছাঁচোর মতো ঘুরে বেড়ালে যে কোনো দিন পিটিয়ে গাঁট খুলে দেবে। হ্যাঁ, যাও এখান থেকে। লোকটা কিন্তু আর ভয় পায় না, বরঞ্চ বিট্টুর মুখের দিকে তাকিয়ে কি যেন লক্ষ্য করে। তার চোখ দুটো একেবারে পাথরের মতো স্থির হয়ে যায়। বার চারেক পলক ফেলে সে খুব নিচু গলায় বলে, এই ছেলে, তোমারও তো দেখছি দুঃখ আছে। হ্যাঁ, কি দুঃখ? আমার আবার কিসের দুঃখ? কানাই ওর চোখ থেকে চোখ সরায় না। আছে বলেই তো মনে হচ্ছে। এ ভাই, এই এই এই, কাজ নেই নাকি? বেরো এখান থেকে, ভাগ। আমার আবার দুঃখ? হ্যাঁ ওকে, চলে। কথাটা বলতে বলতেই জল কাদা ডিঙিয়ে কিছুটা এগিয়ে আসে বিট্টু। তারপর আচমকাই কি ভেবে তেমনি বিড়বিড় করতে করতে আলের ওপর বসে পড়ে। রকি এগিয়ে এসে ওর পাশে বসে একবার গা চাটে, তারপর দুই থাবার উপর মুখ রেখে লম্বা হয়ে বসে পড়ে। কানাইও সেই ফাঁকে থপথপ পায়ে কচুবন থেকে বেরিয়ে আসে। ধীর পায়ে হেঁটে এসে বিট্টুর অন্য পাশে বসে পড়ে। নরম শান্ত গলায় বলে, মিথ্যে বললে কিন্তু আমি সব বুঝতে পেরে যাই ভাই। বিট্টুর মনটা এতক্ষণে আবার উদাস হয়ে গেছে। ঝিমঝিমে হাওয়াটা ওর মুখে এসে লাগছে। রকির পিঠে হাত বোলাতে থাকেও, সেও ওর হাতে মাথা গুঁজে দেয়। তেমনি উদাস গলায় বিট্টু বলে, মাঝে মাঝে দুঃখ হয়, বুঝলে? সেটাই তো জানতে চাইছি, কিসের দুঃখ? তুমি জেনে কি করবে? আহা, বলোই না। আমার মা বাবা তো বুড়ো হয়ে যাচ্ছে। সে কি, এতে আর দুঃখের কি আছে? এই তো জগতের নিয়ম। তুমিও তো বুড়ো হচ্ছ, তাই না? ধুর বাবা, তা বলিনি। আসলে আমি তো গরিবের ছেলে, মানে টাকা পয়সা খুব একটা নেই। ছোটবেলায় এসব জায়গা জমি কিছু ছিল না আমাদের। বড্ড কষ্ট করে আমাকে বড় করেছেন ওনারা, আর আমাকে মানুষ করতে গিয়ে নিজেদের শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারেনি। তখন থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে অনেক পয়সা রোজগার করবো, অনেক। মা বাবাকে মানে বাড়ি গাড়ি টিভি সব সব কিনে দেবো। বেশ তো, এখন তো বড় হয়েছ, এখন দিচ্ছ না কেন? হ্যাঁ, চেষ্টা করি। মুশকিল হলো এই তখনকার বাবা মাটাও এর মধ্যে কবে জানি বদলে গেছে। জানো, মায়ের খুব শখ ছিল কাশ্মীর দেখার, আর এখন হাতের ব্যথায় বেশি হাঁটাহাঁটি করতে পারে না। ওদিকে বাবা ছিল আবার দ্রাবিড়ের ফ্যান। শখ ছিল একবার না একবার মাঠে গিয়ে দ্রাবিড়ের খেলা দেখবেই। এখন আবার লোকজনের ভিড় ঠেলে মাঠে যাওয়া। মানে তুমি যত সক্ষম আর স্বাবলম্বী হয়েছ, তত তোমার মা বাবা অক্ষম হয়ে পড়েছে, তাই তো? এই তোমার দুঃখের কারণ। মাঝে মাঝে আবার মনে পড়ে যায়, যতদিন আমি বাঁচবো ততদিন কিন্তু আমার মা বাবা বেঁচে থাকবে না। তখন কষ্টটা হয় আর কি। রকির দিকে তাকিয়ে নাক মুছে বিট্টু। বড় হওয়ার এটাই সব থেকে খারাপ দিক, মা বাবা বুড়ো হয়ে যায়। কিছুক্ষণ কোনো শব্দ শোনা যায় না। রাতের হাওয়া সনসনিয়ে বইতে থাকে চাষের ক্ষেত জুড়ে।
টাটকা সবজির গন্ধ নাকে এসে ঝাপটা মেরে যায়। চাঁদের আলো যেন সস্তার বাল্বের মতো নিজে থেকেই একটু কমে আসে। কি যেন ভাবতে ভাবতে কানাই বলে, যদিও তোমার দুঃখ নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই, তুমি তো আমায় ডাকোনি, তাও দেখে মনে হচ্ছে তুমি ছেলে খারাপ না, বুঝলে? কয়েক সেকেন্ড মুখ দিয়ে অদ্ভুত যান্ত্রিক একটা শব্দ করে কানাই, তারপর নিজের মাথায় টোকা মেরে মুখে রহস্যময় ভাব করে বলে, তোমার যে ব্যায়াম দেখছি তার একটাই ওষুধ। কি ওষুধ? বাঁচা পাল্টি। বাঁচা পাল্টি? সেটা আবার কি? কানাই একটু মুখ বাঁকায়, তারপর বলে, ভদ্রলোকেরা অবশ্য ওটাকে আয়ু বিনিময় বলে থাকে। মোদ্দা কথাটা হলো নিজের আয়ু অন্যকে দিয়ে তার জীবনকাল বাড়িয়ে দেওয়া। মানে ধরো তোমার বাবার ভাগ্যে আর 20 বছর বাঁচা আছে, এদিকে তোমার ভাগ্যে আছে 50 বছর। তুমি করলে কি, তোমার আয়ু থেকে বছর 10 দিয়ে দিলে তোমার বাবাকে, তাহলে এখন উনি 30 বছর বাঁচবেন আর তুমি 40। রীতিমতো অঙ্কের মাস্টারের মতো আঁক কষে বলে কানাই। রে আচ্ছা, বেয়াদব লোক তো আবার আলফাল বকতে শুরু করেছে। এগুলো সত্যি হয় নাকি কখনো? লোকটা এবার ফুঁসে উঠে নিজের কানটা টেনে ধরে। এইরকম জবরদস্ত কান হয়? এইরকম মার্বেলের গুলির মতো চোখ হয়? কথাগুলো এতটাই অবাস্তব যে রকিও বুঝি মুখ তুলে তাকিয়েছিল কানাইয়ের দিকে। মুখ দিয়ে কুই কুই করে একটা অদ্ভুত আওয়াজ করে সে, তারপর আবার থাবার উপর মুখ রেখে চোখ বোঝে। আরে সেটা কি? আরে সেটা হবে কি করে? তন্ত্রমন্ত্র জানো নাকি? তবে কি এমনি এমনি লোকে ডাকে আমায়? একবার বিশ্বাস করেই দেখুন, টাকা পয়সা তো চাইছি না, সামান্য কটা টোটকা। এবার কি যেন বলতে গিয়েও থেমে যায় কানাই। তবে হ্যাঁ বাবা মাকে বেশি বাঁচাতে গিয়ে নিজের আয়ু খরচ করে ফেলাটা যতটা মামুলি ভাবছো ততটা কিন্তু নয়। মানে ধরো তুমি নিজেও তো একদিন বাপ হবে, এদিন তোমার যে আয়ু থাকার কথা তার থেকে বেশ খানিকটা হয়তো কমে গেছে। তোমার সন্তান আবার সেদিন। দূর বাবা, ওসব কথা রাখো তো তুমি। রাম জন্মালো না তার আগে রামায়ণ। আচ্ছা, আয়ু বেড়ে গেলে বাবার চুল আবার কালো হয়ে যাবে, মায়ের শরীর ভালো হয়ে যাবে, মানে তা মনে হয় হবে না। মানে ধরো এখন তাদের যে বয়স তার থেকে তো আর কমে যাবে না, কেবল তাদের বুড়ো হওয়াটা হবে আরো ধীরে ধীরে। সব চুল পাকতে যদি আগে 5 বছর লাগতো, এখন 10 বছর লাগবে। তবে গোটাটা নির্ভর করবে তুমি কতটা দিচ্ছ তার উপর। 10 বছর? অত ঝোঁকের মাথায় কাজ করতে নেই, পরে পস্তাবে। তুমি বরঞ্চ আপাতত 5 দাও। কি জানো ভাই, মানুষ যত বুড়ো হয় তত বাঁচার ইচ্ছে ধীরে ধীরে কমতে থাকে। শরীরে জুদ কমে আসে, রোগ নাড়া হয়। জোর করে মানুষকে বাঁচিয়ে রেখে কষ্ট না দেওয়াই ভালো। মনে মনে একটু হিসেব করে বিট্টু। বাবাকে 5, মাকে 5, সেই 10 বছরই হলো। যদিও এতে আদৌ কোনো লাভ হবে বলে ওর মনে হয় না। লোকটা যে ছিটিয়া সেটা আগেই বুঝেছে। তাও বলছে যখন, না হয় একটু তামাশা করেই দেখলো। একটা ক্ষীণ চিন্তা মাথায় আসে তার, ইতস্তত করেই ফেলে প্রশ্নটা। আচ্ছা, আমার কতটা আয়ু আছে? নিজের লম্বা কানটা টেনে ধরে জিভ কাটে কানাই। ওটি হচ্ছে না। নিজের আয়ু কেউ জানতে পারে না। কুকুর বিড়াল খানিকটা পারে বটে, তবে তার কাছ থেকে তো আর জানার উপায় নেই। নিজের ভাগে কতটা আছে সেটা না জেনেই তোমাকে দিতে হবে। বিট্টুর এতক্ষণে বেশ কৌতূহল জাগতে শুরু করেছে। লোকটার গলায় কি যেন আছে, অসম্ভব কথা বললেও সহজে অবিশ্বাস করা যায় না। সে ঠোঁট কামড়ে প্রশ্ন করে, তা এই বাঁচা পাল্টি করতে গেলে কি লাগে? শোনো তাহলে, খুব সহজ উপাচার, কিন্তু একটু এদিক ওদিক হলেই। ওর পাশ থেকে নেমে সামনে চলে আসে কানাই। 3 মাথা জড়ো হয়ে কি যেন শলা পরামর্শ করতে থাকে। রাতের হাওয়ার বেগ আরো বেড়ে ওঠে। ফিসফিসিয়ে বলা কথাগুলো আরো ঢাকা পড়ে যায়।
সেদিন বাড়ি ফিরতে অন্য দিনের তুলনায় একটু দেরি হলো বিট্টুর। বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই রান্নাঘর থেকে মায়ের গলা শুনতে পেল। ওই ছেলে এসেছে। হ্যাঁ রে, তোকে কতবার বলেছি যে এত রাত অবধি মাঠে ঘাটে ঘুরে বেড়ানো ভালো নয়। তাছাড়া তুই শহরের ছেলে, কত কি বিপদ আপদ ঘটতে পারে। তুই রকি ছিল তো, বিপদ আপদের জন্য একাই কাফি। সেই ওই তো একটা শিরিঙ্গে নেরি কুকুর, তার থাকা না থাকা দুই। রকিকে একদম সিরিঙ্গে বলবে না, ওর ব্রিডটাই ওটা, বেশি মোটা হয় না এরা। মা বোধহয় কিছু একটা বলতে যাচ্ছিলেন, পাশের ঘর থেকে বাবার গলা কানে আসে। বাদ দাও তো, শহরের ইট কাঠ পাথরের জীবন ওর। ফাঁকা মাঠে রাত্রিবেলা ঘুরে বেড়ানোর যে কি আনন্দ সে তুমি বুঝবে না। অন্যদিন বিট্টু ঘরে ঢুকে সোজা দোতলায় চলে যায়, আজ কিন্তু গেল না। রকিকে নিয়েই ঢুকে এলো বাবার ঘরে। একটা ফুলকপি জাতীয় কিছুকে ছুরি দিয়ে কাটছিল বাবা। বিট্টু সামনেই মেঝের উপর বসে পড়ে বলল, আচ্ছা বাবা, বলছি এই গ্রামে কানাই বলে কেউ ছিল? কানাই? শুধু কানাই? তা থাকা বিচিত্র নয়। নন্দদার ছেলেটার নামই তো বুঝি কি যেন, কিন্তু ছিল বলতে মারা টারা গেছে নাকি? বেটে করে মাথাটা মোটামুটি এই বড়, আর গোল গোল চোখ। তুই দেখেছিস নাকি তাকে? বিট্টু খেয়াল করে তার বাবার ভুরু দুটো কুঁচকে গেছে। না না, দেখিনি, ওই লোকমুখে শুনলাম। সত্যি মিথ্যে জানি না, তবে ওরকম একটা লোককে এ গ্রামে কেউ কেউ নাকি দেখেছে, বিশেষ করে বাচ্চারা। মানুষের মতো নাকি দেখতেই নয়। রাত বিরেতে দু একটা বাচ্চাকে পাকড়াও করে কিসব ম্যাজিক ট্যাজিক দেখাতে চায়, তন্ত্রমন্ত্র করে। তবে ওসব গাল গল্প। কিন্তু তার নাম যে কানাই তোকে কে বলল? প্রশ্নটার আর উত্তর দেয় না বিট্টু। বড় করে একটা দম নিয়ে বলে, আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি আজকে রাতে ভাবছি তোমাদের ঘরেই শোবো। আমাদের ঘরে? সে কি, দোতলার ঘর ছাড়া তো তোর ঘুমই আসে না। ধুর, ওই ঘরটা গরম হয়ে থাকে। বাবার একটু কাছে সরে আসে বিট্টু, বলে, আচ্ছা তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমাকে গল্প বলতে, তোমার নিজের জীবনের গল্প? তোর এখনো মনে আছে সেসব গল্প? থাকবে না কেন? তবে আবার শুনতে ইচ্ছে করতে পারে না। বলবে গো আজ রাতে? ছেলের দিকে মুখ তুলে তাকান বাবা। 26 বছর বয়স হয়ে গেল, অথচ এখনো মাঝে মধ্যে লুকোনো কিশোরটা যেন খোলস ছেড়ে বেরিয়ে আসে। কখন যে কি খেয়াল মাথায় আসে তিনি নিজেও বুঝতে পারেন না। তা বেশ, তো তোর শুনতে ইচ্ছে করছে যখন তখন বলবো, কিন্তু সব গল্প তো আমারও মনে নেই। তাছাড়া বেশিরভাগই বানিয়ে বানিয়ে বলতাম। তোর মায়ের মনে থাকলেও থাকতে পারে। বিট্টুর চোখ চলে যায় দেওয়ালের দিকে। বাবা মায়ের বিয়ের পরের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ঝুলছে দেওয়ালে। দুজনের বয়সী 30-এর আশেপাশে। দেওয়াল বেয়ে ওর চোখ নেমে আসে বাবার উপর। খালি গায়ে একটা পাজামা পরে সবজি কাটছেন তিনি। ভুরু চুলগুলো সাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মুখের চামড়া কুঁচকে গেছে। আগে গায়ে কোনো তিল ছিল না বাবা। ইদানিং খেয়াল করেছে গায়ের কয়েক জায়গায় বিন্দু বিন্দু লাল তিল ফুটে উঠেছে। সবজিটাকে চশমার নিচের অংশ দিয়ে দেখতে হচ্ছে বলে ভুরু দুটো কপালের দিকে কিছুটা উঠে রয়েছে। ছবির মানুষটার সঙ্গে এই ষাটোর্ধ্ব ক্ষয়িষ্ণু চেহারার মানুষের বিশেষ মিল নেই। তোমার শরীর কেমন আছে বাবা? ঠিকই তো আছে, তবে কাল থেকে আবার একটা দাঁত নড়ছে, মনে হয় পড়ে যাবে। কতবার তোমাদের বলেছি কলকাতায় আমার সঙ্গে গিয়ে থাকবে, চলো। তা নয়, এই ধার ধারে গ্রামে পড়ে থাকবো। দুম করে কিছু একটা হয়ে গেলে ডাক্তার পাবো কোথায়? 60-এর ওপর বয়স হয়ে গেলে মানুষ পড়ে থাকতেই চায়। সারা জীবন ধরে তো ছুটে বেড়ালাম, আর কত ছুটবো? এখানে চাষের জমি আছে, ক্ষেত আছে, বাপ ঠাকুরদার স্মৃতি আছে। সে তোমার না হয় চাষের জমি আছে, কিন্তু মায়ের কি আছে বলো তো যে এখানে পড়ে আছে? বৃদ্ধ মুখ তুলে একবার নরম একটা হাসি হেসে আবার মুখ নামিয়ে নেন। তোকে আর তোর দিদিকে বড় করতে করতে না তোর মায়ের একটা অভ্যাস হয়ে গেছে। কিসের অভ্যাস? বড় করে তোলার অভ্যাস। শাসন করা, যত্ন নেওয়া, খাওয়ানো, পড়ানো। ছেলে মেয়ে ছোট থাকলে সেসব করা যায়, তারপর বড় হয়ে গেলে চাকরি করার পর ওসব করতে গেলে তারা বিরক্ত হয়।
তাই এখানে বাবা, এখানে কোনো ছেলে মেয়ে আছে মায়ের? নেই। এই যে আমাদের উঠোনের আতা গাছ, তুলসী গাছটা, এতগুলো হাঁস, মুরগি, ছাগল, এগুলোকে তোর মা শাসন করে না ভেবেছিস? এমনি এমনি এত পাতাবাহার হয়েছে? চায়ের প্লেট আর মুড়ির বাটি নিয়ে মাকে ঘরে ঢুকতে দেখে বিট্টু। খাবারগুলো ওদের সামনে নামিয়ে রেখে রিমোট দিয়ে টিভিটা চালু করে। এই সময় কি একটা যেন সিরিয়াল হয়। কমাস আগেই বিট্টু অনলাইনে টিভি কিনে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। সন্ধেবেলাটা মায়ের সিরিয়াল দেখে কাটে আর বাবার বইপত্র পড়ে। এই কদিনে রিমোট দিয়ে চ্যানেল ঘোরাতে শিখে গেছে মা। আপাতত সেখানে দেশ বিদেশের রঙিন ছবি ফুটে উঠছে। বুঝলে মা, পরের মাসে একটা ফরেন ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। সেটা যদি ক্র্যাক করি তাহলে কাশ্মীর ট্রিপটা বোধহয় হয়ে যাচ্ছে। রাখ তোর কাশ্মীর। এই বয়সে অত হিল্লি দিল্লি করা আমার বাপু আর পোষাবে না। কেন পোষাবে না? তোমার বয়সের লোকজন কাশ্মীর কেন, হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করছে। তাছাড়া প্লেনে করে যাব, গাড়ি করে ঘুরে বেড়াবো, দরকার ছাড়া তোমাকে মাটিতে পা রাখতে হবে না। ও তুই থাম তো। শোন না, আমি বলি কি, তুই বরঞ্চ এবার বিয়েটা করে নে, বুঝলি? দুইজনে মিলে বেশ ঘুরতে যাবি, ছবি তুলে আনবি, আর আমরা সে দেখেই স্বাদ মিটিয়ে নেব। এই জীবনটা তো কেটেই গেল, ঘোরাঘুরি আবার পরের বার। বাজে কথা বলো না তো। এই আমাদের বাঙালিদের নাই একই সমস্যা, সব কিছুতে শুধু বয়স আর বয়স। এদিকে বেশ তো ট্যাঙাস ট্যাঙাস করে বাগান করতে পারো, হাঁস মুরগির পেছনে দৌড়াদৌড়ি করতে পারো, তখন টিভিতে সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক বেড়ে উঠেছে। মা আপাতত সেদিকে নিমগ্ন। রকিও তার ঠিক পাশেই শুয়ে হাঁ করে টিভির দিকে চেয়ে রয়েছে। ভাবখানা এমন যেন কতই না বুঝছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো যদি আমি তোমাদেরকে কিছু দিতে চাই, মনে করো এমন কিছু দিতে পারলাম যেটা সাধারণত দেওয়া হয় না, তাহলে তোমরা কি চাইবে? মা এতক্ষণে সিরিয়ালে ডুবে গেছে। বাবার দিকে তাকিয়ে উত্তরের আশা করে বিট্টু। ফুলকপির পাতা ছাড়াতে ছাড়াতে তিনি বলেন, তোর দিদিটা বিয়ের পর আর এদেশে আসতেই চায় না। যদি পারিস তো তাকে একটু ধরে বেঁধে নিয়ে আয় বাবা। সেই যে জ্যোতিষীটা মনে আছে তোমার? ওই যে বলেছিল যে কি একটা পাথর পড়লে নাকি তোমার আয়ু বেড়ে যাবে। জ্যোতিষী না ছাই, জোচ্চোর একটা, খালি পয়সা খাবার ধান্দা। যদি আমি পারি কোনোভাবে তোমার ওই আয়ু বাড়িয়ে দিতে। ধুর, ওসব আয়ু টায়ু নিয়ে আমি কি করব? ভগবান যা দিয়েছেন আমি তাতেই খুশি। তোর মায়ের অনেক শখ আহ্লাদ আছে, ওকেই বরঞ্চ দিয়ে দে খানিকটা। খুশিতে ভরে ওঠে বিট্টুর মুখটা। মানুষের ভাষা কুকুররা বোঝে কিনা কে জানে। অকারণে টিভি থেকে মুখ ফিরিয়ে ওর দিকে তাকায় রকি। দুজনের চোখে অদ্ভুত ইশারা খেলে যায়। কিছুক্ষণ সেইভাবে বসে থাকে দুজন। তারপর রকি, খেতে আয়, খাওয়ার সময় হয়েছে বলে ঘরের দরজার দিকে পা বাড়ায় বিট্টু। আবার এক্ষুনি চললি কোথায়? টিভি থেকে চোখ না সরিয়ে মা জিজ্ঞেস করে, জামা কাপড়টা ছেড়ে নি, তারপর একবার নিচে চলে আসবো, আজ রাতে তোমাদের সঙ্গে শোবো। কথাটা বলেই সিঁড়ির দিকে পা বাড়ায় বিট্টু। কখন ঘুমিয়ে পড়েছিল নিজেরই খেয়াল ছিল না। আচমকাই ঘুমটা কি যেন কারণে ভেঙে যায়। চোখ খুলতেই প্রথম দৃষ্টি যায় ঘড়ির দিকে। রাত 3টে বাজছে। জানলার কাছে একটা খসখস আওয়াজ শুনে ওর ঘুমটা ভেঙেছে। পাশেই বাবা মা অঘোর ঘুমে ডুবে আছেন। পাখা চলছে বলে ছোটখাটো শব্দ ঢাকা পড়ে যাচ্ছে। আওয়াজটায় ও অবাক হলো না, বরঞ্চ খুশিই হলো মনটা। এগিয়ে গিয়ে জানলার কাঠের পাল্লাটা সরিয়ে দেয় বিট্টু। কানাইয়ের মুখটা ভেসে ওঠে জানলার উল্টো দিকে। নেহাত আগে থেকে পরিচয় আছে, না হলে রাত বিরেতে এমন একটা মুখ জানলায় দেখতে পেলে পিলে চমকে যেত। যা বলেছিলাম সব পাই টু পাই করেছে তো। গল্প শুনতে চেয়েছিলাম, গল্প বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে বাবা। বেশ বেশ বেশ, আগের স্মৃতি যত মনে পড়বে তত আমার কাছে সুবিধা। নেড়িটাকে এখানে দেখেছো? এখন একটু চেঁচিয়ে দিলেই চিত্রিত হলো। চেঁচাবে না, ও আমার কথা বোঝে। মাটির ওপর চোরের মতো গুঁড়ি মেরে খাটের কাছে এগিয়ে যায় কানাই। বিট্টু ফিস ফিস করে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কে বলো তো সত্যি করে?
বাবা বলেছে এখানে কানাই নামে একটা ছেলে থাকতো, কিন্তু সে তো হারিয়ে গেছে। সে ফাল বুকে সময় নষ্ট করবে না কাজের কাজ করবে? প্রায় ধমকে ওঠে কানাই। তারপর খাটের মাথার কাছে এসে কোমরের কাছ থেকে কি যেন একটা টেনে বের করে। বিট্টু চেয়ে দেখে একটা মোটা থলে আর গোটা কতক সাদা রঙের ফুল ধরা আছে তাতে। ফুলগুলো ঘুমন্ত মানুষ দুটোর মাথার পাশে রাখে সে। ওকে, ফুল দিয়ে কি হবে? ঘুম গাঢ় হবে। তাহলে উপাচার করতে গিয়ে ঘুম একবার ভেঙে গেলে সে এক গেল কীর্তি। আর এই পুঁটলিটা? ওর মধ্যেই তো আছে আসল জিনিস। কথাটা থমথমে গলায় বলেই পকেট থেকে দুটো সাদা পাখির পালক বের করে সে। পালক দুটো বিট্টুর দিকে এগিয়ে দিয়ে বলে, এই দুটো হাতে নিয়ে এই থলির ভিতর একবার করে চোপাবে, তারপর দু হাতে বাপ মায়ের দিকে শান্তির জলের মতো ছিটিয়ে দেবে। হ্যাঁ, খুব সাবধান, বাইরে যেন না পড়ে। বিট্টু চেয়ে দেখে থলের ভিতর সত্যি তরল কিছু একটা আছে। সে আর বাক্য ব্যয় করে না। খোলা জানলা দিয়ে চাঁদের আলো আসছে। সেই আলো এসে পড়েছে মা বাবার মুখের ওপর। ঢলঢলে আলোয় পরিচিত মুখ দুটো যেন আদরে ভেসে যাচ্ছে। কতবার ছেটাবো? একবার ছেটানো মানে এক পক্ষ। আঙুল গুনে কিসব যেন হিসেব করে কানাই। তারপর বলে, তার মানে এই হিসেব তো দাঁড়াচ্ছে 121 বার। না, শুরু করে দাও। নির্দেশ মতো কাজ করতে থাকে বিট্টু। একবার সন্দেহ যে মনে জাগছে না তা নয়। লোকটা আদৌ যা বলছে তাতে কাজ হবে তো? আর এই লিকুইডটা কি? পেচ্ছাপ না তো? খবরদার, পৃথিবীর সবচাইতে পবিত্র জল ওটা। এই জিনিস লাখ টাকা দিলেও কিনতে পারবে না। এই জল ছাড়া বাঁচা পাল্টি অসম্ভব। বাবাকে দিয়ে গল্প বলাতে বলেছিলে কেন? বললাম না, বয়স হলে মানুষের বাঁচার ইচ্ছা কমে যায়। তখন এইসব গল্প কাউকে বললে সময়টা আবার ফিরে আসে। মানুষ বুঝতে পারে সে মরে গেলে ওই স্মৃতিগুলো তার সঙ্গে সঙ্গেই চলে যাবে। আর এটা সেই কারণেই আবার বাঁচার ইচ্ছে জাগে। আর যত বাঁচার ইচ্ছে বেশি থাকে তত আমার কাজেও সুবিধা। কথাটা বলতে বলতেই মা একটু উসখুস করে ওঠে। বিট্টু থেমে যায়, সঙ্গে সঙ্গে ঠেলা পড়ে পিঠে। থামলে চলবে না, এক না গাড়ি। এসো, তুমিও হাত লাগাও তাহলে। কানাই মাথা দোলায়। তার নিয়ম নেই। তোমার হাত যদি সক্ষম থাকে তাহলে তোমাকেই করতে হবে, কেউ সাহায্য করতে পারবে না। আরে, হাতে ব্যথা হয়ে যাচ্ছে তো। জন্ম দেওয়ার সময় তোমার মায়ের তার থেকে ঢের বেশি হয়েছিল। পাখার হাওয়া যেন কমে এসেছে এতক্ষণে। ঘাম দিতে শুরু করেছে বিট্টুর। রকি এর মধ্যে এসে কয়েকবার ওর পায়ে মাথা ঘষে গেছে। আবার কখনো দুটো পা বিছানার উপরে তুলে মন দিয়ে দেখার চেষ্টা করেছে ঘুমন্ত শরীর দুটোকে। ওর চোখেও চাঁদের আলো পড়েছে। কোনো রকমে 121 বার হাত ঝাঁকিয়ে পালক দুটো মেঝেতে ফেলেই পিছিয়ে আসে বিট্টু। হাত দুটো লোহার মতো ভারী মনে হচ্ছে ওর। দ্রুত নিঃশ্বাস পড়তে থাকে। কানাইয়ের মুখে হাসি ফোটে। হ্যাঁ, ব্যাস আমার কাজ শেষ। এখন বাদ বাকিটা তোমাকেই করতে হবে। এই শালা, ইয়ার কি মারছো? পড়লেটা কি তুমি? বেকুবের মতো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলে শুধু। ওই থলের ভেতর যেটা ছিল সেটা জোগাড় করতে কত কাঠ খড় পোড়াতে হয়েছে ধারণা আছে তোমার? বিট্টু হাত দিয়ে মুখের ঘাম মোছে। একবার উঁকি মারে বাবা মায়ের মুখের দিকে। শরীরে ছোট ছোট জলবিন্দু ফুটে ওঠা ছাড়া আর কিছু পরিবর্তন হয়েছে বলে মনে হয় না ওর। কাল সকালে উঠে ওরা কিছু বুঝতে পারবে না তো? মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বিট্টু জিজ্ঞেস করে, শুধু এত জলের ধাক্কায় শরীরটা একটু ভেজা ভেজা লাগবে। ব্যাস, তাহলেই হয়ে গেল? খেপেছো, এতেই হয়ে যাবে। তন্ত্র ছেলের হাতের মোয়া নাকি? এই তো সবে শুরু। আজ রাত থেকে এই ট্রান্সফার শুরু হয়ে যাবে। কিসের ট্রান্সফার? আয়ুর। ভালো কথা। আগামী 3 দিন তোমাকে শারীরিকভাবে কাছাকাছি থাকতে হবে ওদের। মোটামুটি ধরো মিটার 20 বেশি দূরে গেলেই ট্রান্সফার সব বন্ধ হয়ে যাবে। আয়ু কি ব্লুটুথে ট্রান্সফার হয় নাকি? মানে বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না, তাই তো?
কিন্তু বাবা তো রোজ সকালে জমি দেখাশোনা করতে চায়। যেতে দেবে না? 72 ঘন্টার তো ব্যাপার। ইতস্তত মাথা নাড়ে বিট্টু। কানাই কাজ শেষ করে আবার এগিয়ে যায় জানলার দিকে। বিট্টুর মনে এতক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরঘুর করছিল, এবার সেটা সে করেই বসে। আচ্ছা 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 আচ্ছা, বলছি একটা কথা বুঝতে পারছি না। কি? ধরো আমার আয়ু তো আমি জানি না, তাই তো? যদি এমন একটা আয়ু দিতে চাইতাম যেটা আমার কাছে আদৌ নেই, তাহলে কি হতো? ডাগর চোখ দুটো তুলে কিছুক্ষণ বিট্টুর দিকে চেয়ে থাকে কানাই, তারপর বলে, তাহলে হাত নাড়ানোই সার হবে। যে জিনিস নেই তা দেবে কি করে? তাহলে দেওয়া শেষ হলেই তো মরে যেতাম। এই প্রথম একটা শয়তানি হাসি খেলে যায় কানাইয়ের চোখে। মরে যাওয়ার ভয় করছিল তোমার, তাই না? কিছু বলতে পারে না বিট্টু। হঠাৎ কানাইয়ের বেখাপ্পা বড় কান দুটো খাড়া হয়ে ওঠে। কি যেন একটা অবর্ণনীয় অনুভূতি খেলে যায় তার মধ্যে। ধীরে ধীরে কয়েকটা শব্দ উচ্চারণ করে সে। কাউকে সত্যিকারের ভালোবেসে কিছু দিতে হলে নিজের কাছে কম না বেশি, আদৌ আছে কিনা এইসব ভেবে দিতে নেই, সমস্তটা দিতে হয়, বুঝলে? কথাটা বলে বেরিয়েই যাচ্ছিল, এমন সময় হঠাৎ করে থেমে গিয়ে কি যেন ভেবে মুখ ফিরিয়ে বলল, এই যে কথাটা বললাম এটা পরে আরেকবার তোমাকে বলবো, মনে করিও, কেমন? রকিও জানলার কাছে এসে দাঁড়িয়েছে। কৌতূহলী চোখে কানাইয়ের জানলার ওপারে হারিয়ে যেতে থাকা শরীরটার দিকে সে তাকিয়ে থাকে। তারপর বিট্টুর মুখের দিকে চেয়ে কুঁই কুঁই করে চাপা শব্দ করে। বিট্টু ওর গলা চুলকে দিতে আরামে চোখ বোঝে। এরপরে 3টে দিন অনাড়ম্বরেই কেটে যায়। বাবাকে সকালে জমি দেখাশোনায় যেতে বারণ করায় প্রথমে অবাক হন, পরে ভয়ঙ্কর আপত্তি করেন। শেষে আজ মাকে বিশ্রাম দিয়ে দুজনে মিলে রান্না করবে বলায় খুশি মনেই রাজি হন। রকিও বাইরে যেতে না পেরে হাঁপিয়ে উঠেছিল। 3টে দিন 4টে প্রাণী বাড়ি থেকে বেরোয়নি। মাঝে মাঝে নিজের উপরেই রাগ হয়েছে বিট্টু। কানাইয়ের কথায় এতটা বিশ্বাস করে ভুল করেনি তো? তবে এই 3 দিনে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছে বিট্টু। ওর বাবা মা দুজনেই এই 3 দিনে বেশি করে চনমনে হয়ে উঠেছে। মা সারাদিনে বেশ কয়েকবার সিঁড়ি ভেঙেছে। বাবার কুঁচকানো চামড়া একটু টান টান লাগছে না? প্রথম ব্যাপারটা ওর মনের ভুল বলে উড়িয়েই দিচ্ছিল বিট্টু, কিন্তু আজ সারাদিন ভালো করে লক্ষ্য করেছে কিছু তো একটা পাল্টেছে। কানাইয়ের ওষুধ কি তাহলে এর মধ্যেই কাজ করতে শুরু করেছে? 3 দিনেই পার্থক্য বোঝা যাচ্ছে। রাতে বিছানায় শুয়ে মনটা খুশি হয়ে উঠেছিল ওর। এই 2 দিন নিজের ঘরেই শুয়েছে। রকি শুয়েছে ওর পাশে। এই একটা বদভ্যাস রকির, পাশে শুলেই গায়ের উপর উঠে আসে। সকালে বিট্টুর সারা গা লোমে ভর্তি হয়ে যায়। আজ সারাদিন মনটা খুশি ছিল বিট্টুর। নিজেই হাত বাড়িয়ে রকিকে বুকের উপর টেনে নেয়। মিহি একটা শব্দ করে ওঠে ঘুমন্ত সারমে। তারপর ডাগর চোখ মেলে চায়। কি মনে হতে বিট্টু ওর মুখের দিকে চেয়ে বলে, তুই নাকি কে কবে মরবে সেটা বুঝতে পারিস? বল দেখি, আমি কবে মরব? আমার কতটা আয়ু বাকি আছে আর? রকি প্রশ্নটা বুঝতে পারে না। আচমকাই জিভ বের করে ওর নাকটা চেটে দিয়ে আবার চোখ বোঝে। পরিচিত শরীরের উত্তাপে আরাম পেয়ে আদুরে হাতে বিট্টুর গলা জড়িয়ে ধরে। বিট্টুর ঘুম যখন ভাঙে তখনও পুরোপুরি ভোর হয়নি। বিছানার উপর উঠে বসে সে। না, আজ কোনো শব্দে ঘুম ভাঙেনি, বরং একটা শব্দের অভাব বোধ করে তার কান। হ্যাঁ, রকি পাশে নেই। ওর নিঃশ্বাসের অবিচ্ছিন্ন আওয়াজটা ঘরের ভেতর শোনা যাচ্ছে না। উঠে বসে ঘুম জড়ানো গলায় একবার ডাক দেয় বিট্টু, রকি, হ্যাঁ রকি, রকি।
কোথায় গেলি এত রাতে? রকি! তাকিয়ে দেখে ঘরের দরজাটা খোলা। বুঝতে পারে সেটা দিয়ে বেরিয়েই নিচে নেমে গেছে রকি। আড়মোড়া ভেঙে ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। উপরতলাটা দেখে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এতক্ষণে ভোরের নরম আলো খোলা জানলার গ্রিল গলে ভিতরে আসতে শুরু করেছে। একটা দুটো কাক ডাকতে শুরু করেছে বাইরে। নিচ তলায় খুঁজেও রকিকে পায় না। গেল কোথায়? মায়েদের ঘরে ঢুকলো নাকি? দরজায় টোকা দেয় বিট্টু। বার তিনেক টোকা দেওয়ার পর বাবা দরজা খুলে দেয়। কি রে, তুই এত সকালে? রকিকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলো তো? বাবা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মোছেন, তারপর বলেন, কি জানি, দেখ খুঁজে। পাচ্ছি না কোথাও। বাবা কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন, তার আগেই পেছন থেকে মায়ের ঘুম জড়ানো গলা শোনা গেল। দুদিন হলো ওর শরীরটা মনে হয় ভালো নেই রে। কথাটা বলতে বলতেই বিছানা থেকে উঠে দরজার কাছে এসে দাঁড়ান মহিলা। আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই হঠাৎ কিসের ওপর যেন চোখ আটকে গেল তার। বিট্টুর বুকের দিকে ইশারা করে বললেন, হ্যাঁ রে, তোর গেঞ্জির কাজটা ওরকম রোজ অতটা ভেজে কি করে বলতো? আমার গেঞ্জি? কথাটা বলতে বলতেই নিজের বুকের দিকে তাকায় বিট্টু। সত্যি ফোঁটা ফোঁটা জলের বিন্দু গোল গোল ছাপ তৈরি করেছে জামায়। পরশুদিনও দেখলাম তুই ঘুমোচ্ছিলি আর তোর গেঞ্জিতে ছোপ ছোপ জলের দাগ। রকি লাল ফেলে বোধ হয়। কি যে হলো ওর! গেঞ্জি থেকে মুখ ফিরিয়ে আবার রকিকে খুঁজতে যাচ্ছিল বিট্টু, কিন্তু একটা কথা মাথায় আসতেই সে থমকে দাঁড়িয়ে পড়ে। কানাইয়ের বলা কয়েকটা কথা মনে পড়ে যায় তার। মনে হয় ঠিক একইভাবে ভাঙা রেকর্ডের মতো কানাই ওর কানের কাছে বলে চলেছে, নিজের আয়ু কেউ জানতে পারে না। কুকুর বিড়াল খানিকটা পারে বটে, শুধু এত জলের ধাক্কায় শরীরটা একটু ভেজা ভেজা লাগে। তার নিয়ম নেই। তোমার হাত যদি সক্ষম থাকে তাহলে তোমাকেই করতে হবে, কেউ সাহায্য করতে পারবে। ওর মনে পড়ে যায় কাল রাতে কাঠের জানলার পাল্লাটা নামিয়ে শুয়েছিল। রকির পক্ষে সেটা খোলা সম্ভব নয়, অর্থাৎ বাইরে থেকে কেউ। আরে হঠাৎ হলো কি তোর? দৌড়চ্ছিস কেন? আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না বিট্টু। ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগায় বাড়ির বাইরে। রাতের স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই বাইরে বেরিয়ে এসে একটা নির্দিষ্ট দিকে ছুটতে শুরু করে। দিক বিদিক ভুলে ছুটতে ছুটতে কচু বনের কাছে এসে পড়ে বিট্টু। এখন আর সেদিন রাতের মতো হাওয়া বইছে না। টিমটিম করে জ্বলতে থাকা জোনাকিরাও উধাও হয়েছে। চারিদিকে তাকিয়ে ও চিৎকার করে ডাকল, রকি! হ্যাঁ রকি! রকি! কোথায় তুই? রকি! কোনো সাড়া নেই। প্রায় লাফিয়ে জলকাদার মধ্যে নেমে দৌড়ে কচু বনের ভেতর ঢুকে দ্রুত নিঃশ্বাস পড়ছে। কিসের যেন আশঙ্কায় মনটা বারবার কেঁপে উঠছে। কয়েকটা উত্তর এখন ওর কাছে স্পষ্ট, কয়েকটা এখনো ঝাপসা। দিগন্ত বিস্তৃত প্রান্তর যেন নিষ্পন্দ হয়ে আছে। একটা পোকামাকড়ও অবশিষ্ট নেই কোথাও। চিৎকার করতে গিয়ে গলা কেঁপে যায় ওর। আর ঠিক সেই সময় চোখ পড়ে সেই কচু পাতার পেছনে, যেখানে প্রথম দিন কানাইকে দেখতে পেয়েছিল। আজও সেখানে কিছু একটা পড়ে আছে, একটা নেড়ি কুকুরের দেহ। ছুটে যায় সে। পেটটা আর ওঠানামা করছে না প্রাণীটা, যেন শরীরের সমস্ত কলকবজাকে বিশ্রাম দিয়ে কি পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর চিরকালের সঙ্গী। কান্নার দমক উঠে আসে বিট্টুর গলা বেয়ে। পিঠে একটা হাতের স্পর্শ অনুভব করে। পেছন ফিরে চেনা মুখ চোখে পড়ে। ও ডুকরে ওঠে। ও নিজের
আয়ুটা আমাকে দিয়ে, তার জন্য আমার গেঞ্জিটা আমি বুঝতে পেরেছি সব। একটা অচেনা হাসি খেলে যায় কানাইয়ের মুখে, দুদিকে মাথা নাড়ায় সে। না, তুমি কিচ্ছু বুঝতে পারোনি। ওর সময় হয়েছে তাইও চলে গিয়েছে। নিজের আয়ুও তোমাকে দিয়ে যায়নি। আয়ু কাউকে দেওয়া যায় না। না, তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো তুমি। আমার সময় ফুরিয়ে এসেছিল, আমার। ও সেটা বুঝতে পেরেছিল, তাই 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 সেদিন রাতে তুমি আর ও মিলে। বিট্টুর পাশটাতেই বসে পড়ে কানাই, তারপর বলে, তোমাকে আমি মিথ্যা বলেছিলাম বিট্টু। আমি হাবিজাবি কটা ছেলে ভোলানো ম্যাজিক জানি শুধু। বাঁচা পাল্টি বলে আদৌ কিছু হয় না, হলেও আমি সেসব করতে জানি না। তাহলে কে পারে? তুমি তুমি আমি 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 কি করে? ওর দুটো কাঁধ শক্ত করে চেপে ধরে কানাই, তারপর বলে, আমরা অন্য একটা মানুষকে সব থেকে বড় কোন উপহারটা দিতে পারি জানো? জানি জানি জানি, আমাদের আয়ু। না, সময়। তুমি চাও তোমার বাবা মা আরো বেশি দিন বাঁচে, তাই তো? তাহলে তাদের সময় দিতে শেখো, তাদের কাছে আরো বেশিক্ষণ থাকো। যার সঙ্গে তুমি সময় কাটাওনি, একসঙ্গে থাকোনি, তাকে হঠাৎ 1 বছর পর দেখলে তোমার তো বুড়ো হয়ে গেছে বলেই মনে হবে, তাই না? যদি কাটাতে তাহলে দেখতে মানুষের বয়স কত ধীরে ধীরে বাড়ে। তার ঘুম থেকে ওঠা দেখতে, রেখে যাওয়া দেখতে, জ্বর দেখতে, কান্না দেখতে, যেমন এই 3 দিন দেখেছ। কথাগুলো বিট্টুর মাথায় ঢোকে না। কি বলছে লোকটা? এই সহজ কথাটা তুমি জানতে না, কিন্তু রকি জানতো। ভেবে দেখো, তোমাকে ছাড়া ও থেকেছিল কখনো? তুমি অফিসে বেরিয়ে গেলেই ও কিরকম ছটফট করতো মনে আছে? তুমি অফিস থেকে ফিরলে কিরকম আনন্দ পেত মনে আছে? তুমি একতলায় দোকানে গেলেও তোমার সঙ্গে যেতে চাইতো, কারণ ও জানতো যতটা সময় তোমরা একসঙ্গে কাটাবে, তোমাদের দুজনের কাছে দুজনের আয়ু তত বেড়ে যাবে। বিট্টুর দম আটকে আসতে থাকে। রকির শরীরের উপর ইতস্তত ঘুরে বেড়াচ্ছে ওর আঙুলগুলো। সেই ছোট্ট রকি, যে কলেজ থেকে ফেরার পথে পিছু নিয়ে আর কোনোদিন পিছু ছাড়েনি ওর। প্রাণীটা মৃত, অথচ তার স্পর্শ এখনো শীতল হয়ে যায়নি। বিট্টু জানে এই উষ্ণতা প্রাণের নয়, ভালোবাসা। এই উষ্ণতাই কাল রাতে জড়িয়েছিল ওকে। কাউকে যদি বেশি দিন বাঁচতে দেখতে চাও, তাহলে তাকে নিজের সময় দিতে শেখো ভাই। টাকা পয়সা, শখ আহ্লাদ, পূরণ, এসবের থেকেও বড় উপহার হলো সময়। অথচ আমরা এগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। আমরা ভাবি সময় কি করে দেব। আমাদের এত কাজকর্মের পর আর সময় নেই। ওই যে বলেছিলাম না, নিজের কাছে কম না বেশি কতটা আছে তা ভেবে দিতে নেই, সমস্তটা দিতে হয়। আমরা এইটাই বুঝতে পারি না, জানো, কোন জিনিসটা সবচাইতে দামি। বিট্টুর হাতটা রকির পেটের উপর নেমে আসে। সত্যি কি মরে গেছে? পেটের ওপর আঙুল স্পর্শ করে কয়েকবার ধাক্কা দিয়ে রকিকে জাগানোর চেষ্টা করে ও। শরীরটা দুলে উঠে আবার নিষ্পন্দ হয়ে যায়। সেদিন তুমি নয়, রকি ডেকেছিল আমায়। ওর ডাকেই আমি এসেছিলাম। কুকুর বেড়াল বুঝতে পারে ওদের মৃত্যু আসন্ন। ও বুঝতে পারে ও চলে গেলে তুমি কষ্ট পাবে। ও আমাকে ডেকেছিল তোমাকে একটা কথা বুঝিয়ে দিতে। ও তো কথা বলতে পারতো না। কি কথা? ও ওর গোটা জীবনটা কাটিয়েছে তোমার পাশে থেকে, তোমাকে এক মুহূর্ত চোখের বাইরে না করতে চেয়ে। আলাদা কাটালে ওর ভয় করত। ওর পক্ষে যতটা বেশি বাঁচা সম্ভব ছিল, তোমাকে যতটা বেশি বাঁচানো সম্ভব ছিল, তার সমস্তটা বেঁচে ও চলে গেছে। যাওয়ার সময় একটুও মন খারাপ নিয়ে যায়নি।
ব্যাস এইটুকুই ওর বলার ছিল তোমায়। কিন্তু আমার বুকের কাছটা তো ভিজেছিল। সেদিন রাতে তুমি যে জলটা এনেছিলে, ওটা কলের জল ছিল। তবে হাত দিয়ে বিট্টুর গেঞ্জির ওপরে প্রায় মিলিয়ে আসা ভেজা দাগগুলো দেখায় কানাই। তবে এগুলো মিথ্যে নয় কিন্তু। যারা আমাদের সত্যিকারের ভালোবাসে তাদের চোখের জলের থেকে বেশি পবিত্র আর কিছু হয়? এই কদিন রাতে তোমার বুকের উপর শুয়ে বিট্টুর গলা দিয়ে আর শব্দ বেরোয় না। অনেকক্ষণ আগেই একটা জমাট বাঁধা কষ্ট গলা বুঝিয়ে দিয়েছিল ওর। চারপাশটা একবার দেখে নেয় কানাই, তারপর বলে, আমাকেও এবার যেতে হবে বুঝলে। তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা কে জানে। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই ভাই, ওই নেডিটা তোমার মতো অত বুদ্ধি ধরে না। তোমার মতো এত জটিল আবেগ অনুভূতি নেই ওর। ওর কাছে ভালোবাসা শব্দটা অত প্যাঁচালো নয়। ওর কাছে ভালোবাসা মানে শখ আহ্লাদ পূরণ নয়, মুখ উজ্জ্বল করা নয়, ঘুরতে নিয়ে যাওয়া নয়, ফ্রিজ টিভি গাড়ি কিনে দেওয়া নয়। ও ভালোবেসে কেবল আয়ু উপহার দিতে পারে, আরো বেশি স্মৃতি, আরো বেশি গল্প উপহার দিতে পারে। আর গল্প মানেই তো বেঁচে থাকা, তাই না? তুমি ওর থেকে বরং এইটুকু শিখে নিও, কেমন? আমি এবার আসি। কিন্তু রকির এবার কি হবে? তোমার সামনে যে দেহটা পড়ে আছে সেটা রকি নয়, ওটাকে মাটিতে পুঁতে দিও বড়। তোমার সঙ্গে এতদিন যে ছিল, তুমি বাড়ি ফিরতে দেরি করলে যে হাঁপিয়ে উঠতো, তুমি গুরুত্ব না দিলে যে বারবার এসে তোমার পায়ে মাথা ঘষতো, সেইটা রকি। আর সে কখনো তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। কথাটা বলতে বলতেই কোন এক কচু পাতার ফাঁকে ঢুকে পড়ে কচু বনের কানাই। বিট্টু ছুটে যায় তার পেছন পেছন, হাতের ধাক্কায় পাতাটা সরিয়ে আর কিচ্ছু দেখতে পায় না। হঠাৎ করেই যেন হাওয়ায় উবে গেছে লোকটা। দুবার নাম ধরে ডেকেও কোনো সাড়া আসে না। ছুটে এসে আবার রকির নিথর দেহের পাশে বসে পড়ে বিট্টু, দু হাতে জড়িয়ে ধরে ওকে। তারপর ভেঙে পড়ে কান্না। জীবন এক আশ্চর্য ধাঁধা। কঠিন প্রশ্নের প্যাঁচে ফেলে আমাদের সহজ উত্তর ভুলিয়ে দেয়। আমি আশা করব আপনাদের জীবনেও কোনো কানাই নেমে এসে এই সহজ উত্তর খুঁজে দেবে।